দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। একটি মোরগের পেছনে ছুটছে প্রায় 10 জন শিশু কিশোর। তাদের একটি উদ্দেশ্য, মোরগটিকে ধরতে হবে। যে ধরতে পারবে সেই হবে বিজয়ী। আবার অপর প্রান্তে তৈলাক্ত কলা গাছের উপরে উঠার চেষ্টা করছেন 3 যুবক। সাধ্যমতো প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপরে উঠতে। ঠিক তার বিপরীত পাশে ডাকাতিয়া নদীর উপরে ভাসমান বালিশ খেলা। বাংলা নববর্ষ উপলক্ষে চাঁদপুরে বর্ষবরণ অনুষ্ঠানে হয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী এমন খেলাধুলার আয়োজন। সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলেন আজকের বৃদ্ধরা, সেসব খেলাধুলা দেখতে না পেয়ে তারাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম। একসময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল। এসব খেলাধুলা একসময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত, কিন্তু নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প। তাই বাংলার ঐতিহ্যবাহী এমন খেলাধুলা তুলে ধরে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানে এমন আয়োজন করা হয়। এর আগে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে চাঁদপুর শহরে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ডাকাতিয়ার পাড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা শুরু হয়। আর এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ। দায়িত্ব থেকেও আমরা পহেলা বৈশাখ, তারপর ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা পালন করতেছি। আইন শৃঙ্খলার পাশাপাশি এই অনুষ্ঠানগুলো আমরা অংশগ্রহণ করে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করি। বিভিন্ন দেশীয় এবং লোকজ খেলার আয়োজন করা হয়ে থাকে। এবার অন্য একটি মাত্রাযুক্ত হয়েছে দেশীয় খেলাগুলোর মধ্য দিয়ে, এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেশীয় এবং লোকজ খেলাগুলো অন্যান্য জেলার তুলনায় আমরা ভালোভাবে করতে পেরেছি। র্যালির মাধ্যমে পহেলা বৈশাখে অংশগ্রহণ করি। চাঁদপুরে সবসময় এই প্রেস ক্লাব মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজনটি হয়ে থাকে। আজ প্রতিদিনের মতোই, প্রতিবারের মতোই এবারও খুব সুন্দর আয়োজন হচ্ছে। এদিকে বাংলা নববর্ষে গ্রামীণ উন্মুক্ত খেলাধুলায় অংশগ্রহণ করে ব্যাপক খুশি। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এসব খেলা সচল রাখার দাবি প্রতিযোগীদের। অন্যদিকে পহেলা বৈশাখের আয়োজনে গ্রামীণ খেলাধুলার পাশাপাশি নৌকা বাইচ রাখারও সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। ডাকাতিয়া নদীর তীরে এই যে কলা গাছ বাওয়া, সাঁতার খেলা প্রতিযোগিতা হয়েছে, এরপরে বাঁশ প্রতিযোগিতা হয়েছে, তারপর মুরগি খেলা হয়েছে, তার সাথে সাথে আমাদের হাড়িভাঙ্গা খেলা হয়েছে, সাঁতার খেলা হয়েছে। তাই এগুলা দিয়ে ধরে রাখতে পারি। এই খেলাগুলা দেখলে দৌড়িয়ে আসি। আগে ছোটকালে খেলছি, এখন আবার যেদিকেই হয় দৌড়িয়ে যাই। আমরা আজকের এই দিনে গ্রামীণ কিছু লোকজ সংস্কৃতি খেলাধুলা আমরা আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এই মোরগ ধরা খেলাতে অনুষ্ঠিত হয়েছে। এরপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন তৈলাক্ত কলা গাছ, আবার ওইখানে বাঁশের উপরে বালিশ খেলা, হাড়ি ভাঙা, এগুলি যাবতীয় খেলা আমরা জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা আয়োজন করেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। আগামীতেও আমরা ইনশাআল্লাহ এগুলি আরও ব্যাপক হারে আয়োজন করব। খেলাধুলার মধ্যে ছিল তৈলাক্ত কলা গাছে বেয়ে ওঠা, মোরগ শিকার, নদীর উপরে ভাসমান বালিশ খেলা, হাড়ি ভাঙা সহ আরও অনেক কিছু। বর্তমান প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা পরিচিত করে দেওয়ার জন্যই এই আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পোশাক উপলক্ষে আমাদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী বাংলার ঐতিহ্যবাহী যেগুলো জিনিস আছে সেগুলো আমরা আয়োজন করছি। আর আমাদের গ্রামীণ ঐতিহ্যের খেলাগুলো কিন্তু চাঁদপুরে সারা বছরই আমরা আয়োজন করে থাকি। বিভিন্ন সময় কিন্তু গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে সেগুলো আয়োজন করা হচ্ছে। তো পয়লা বৈশাখের যে আয়োজন, সেটা বাঙালির ঐতিহ্যকে মনে করে দেওয়ার জন্য আজকে তো এই আয়োজনটা তো সার্বজনীন। আমরা এখানে ব্যতিক্রমী কিছু দেশীয় খেলাধুলার আয়োজন আমরা রেখেছি। এর আগে চাঁদপুরে কখনোই আয়োজনগুলো ছিল না। যেমন এই যে কলা গাছ বেয়ে উপরে ওঠা, তারপরে কিছু না ধরে বাঁশের সাঁকো পার হওয়া, এরপরে যে মুরগি ছেড়ে দেয় সেগুলো যে ধরে নিতে পারবে সেটি তার। এই খেলাগুলো কিন্তু আমাদের ঐতিহ্যের অংশ, এবং আমাদের বর্তমান প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের এই সংস্কৃতির সাথে আমাদের যে
যে মূল যে শেকড়, যে আমাদের যে আদি যে সংস্কৃতি, এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা মূলত এই আয়োজনটি করেছি। প্রযুক্তি নির্ভর এই যুগে হারিয়ে যাচ্ছে লোকজ সংস্কৃতি। নতুন প্রজন্মের কাছে এসব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আরও ব্যাপক আয়োজনের দাবি সচেতন মহলের। ধনী বা উচ্চবিত্তশালী নয়, ভালো মন মানসিকতা থাকলে একে অপরের মেলবন্ধনে ক্ষুদ্র পরিসরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সম্ভব। এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৫০ জন ছাত্রছাত্রী। তারা পথশিশুদের মুখে হাসি ফোটাতে স্বপ্নের ঈদ নামে ১০ টাকার নামমাত্র মূল্যে ঈদের জামাকাপড়ের দোকান দিয়েছে। এই শিক্ষার্থীরা স্কুলের বিতর্ক প্রতিযোগিতা, ক্রিকেট, ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার পাওয়া অর্থ পুরস্কার ও টিফিনের বেঁচে যাওয়া টাকা দিয়ে গত ২ বছর যাবৎ এই মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। এখানে চলছে ঈদের বেচাকেনা, কিন্তু এর দৃশ্য কোনো মার্কেট, শপিং মল নয়। এটি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার একটি স্কুলের দৃশ্য। দান নয়, ১০ টাকার নামমাত্র মূল্যে টোকেনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য করা হয়েছে স্বপ্নের পোশাকের দোকান। ১০ টাকার বিনিময়ে স্বপ্নের এই দোকান থেকে সুবিধাবঞ্চিত পথশিশুরা যে যার মতো পছন্দ করে কিনে নিতে পারবেন ঈদের পোশাক। পাশাপাশি গজল, ছড়া ও আবৃত্তি করে পাচ্ছে পুরস্কার। নিজের পছন্দ মতো ১০ টাকা দিয়ে ঈদের পোশাক কিনে খুবই আনন্দিত এই পথশিশুরা। ১০ টাকা জামা কিনছি, ঈদের মধ্যে এই জামা কিনতে ঘুরতে যাব। স্বপ্নের এই দোকান থেকে ১০ টাকা দিয়ে আমি জামা কিনলাম। আমি ঈদের দিন ঘুরতে যাব, ঘুরে আমার অনেক আনন্দ লাগবে, তাই আমি এখানে আসছি জামা কেনার জন্য। আমি ১০ টাকা দিয়ে জামা কিনছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। ঈদের দিন আমি এই জামা পরে ঘুরবো। ১০ টাকা দিয়ে জামা কিনছি, অনেক ভালো লাগতেছে ঈদের সময় কিনবো। সুশিক্ষায় শিক্ষিত হলে চলবে না, হতে হবে মানবিকও। খুদে এই ৫০ জন একটি বেসরকারি স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রী। তারা পড়াশোনার পাশাপাশি মানবিক সেবামূলক কাজ করে আসছে ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের মাধ্যমে। লেটস হেল্প এই স্লোগানকে ধারণ করে ক্লাবের পরিচালনা করে আসছে এই ছাত্রছাত্রীরাই। তারা পথশিশুদের মুখে হাসি ফোটাতে দান করা নয়, ১০ টাকার স্বপ্নে দোকান দিয়েছেন। $10 টাকার বিনিময়ে এই দোকান থেকে ৫০০ জন শিশুকে ঈদের পোশাক দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ছাত্রছাত্রীরা। সবার উৎসাহ পেলে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। আমরা এই স্বপ্নের দোকান কার্যক্রম শুরু করে আমরা তাদের ১০ টাকার মাধ্যমে এটা দিই, যাতে তারা এতটুকু বুঝে যে আমরা তাদের দান করছি না, তারা আমাদের থেকে কিনে নিচ্ছে। এবং আমরা মাঝে মাঝে যখন আমাদের স্কুল থেকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থেকে অংশগ্রহণ করে, তখনই আমরা ওই সব টাকা, যেসব টাকা আমরা উপহার পাই, ওই সব টাকা নিয়ে আমরা এই স্বপ্নের দোকান কার্যক্রমটা শুরু করি। এবং এই কার্যক্রমের জন্য আমরা অনেক সকল স্টুডেন্ট থেকেই ফান্ড নিই এবং এই ফান্ড নিয়ে সব টাকা মোট করে আমরা এই কার্যক্রমটা শুরু করি। আমরা বিভিন্ন কালচারাল ক্লাব থেকে পুরস্কার পাচ্ছি, সেই টাকা দিয়ে আমরা অসহায় বাচ্চাদেরকে সাহায্য করছি।
যেহেতু এই স্বপ্নের দোকান আমরা গত বছর 450 জন বেশি সুবিধা বঞ্চিত এবং অসহায় শিশুদেরকে বস্ত্র বিতরণ করেছিলাম 10 টাকার বিনিময়ে, যাতে তাদের মনে না হয় যেন তারা এটা আমরা তাদেরকে দান হিসেবে দিচ্ছি, যাতে তাদের মনে হয় যে সেটা তারা ঈদের জন্য জামা কাপড় কিনতে আসে, যেমন আমরা মার্কেট থেকে কিনে আনি ঠিক একইভাবে। তো এবছর আমরা আমাদের শুধু ইউনাইটেড পরিবারের কাছ থেকে ফান্ড নিয়েছি, যেটা আমাদের প্রত্যেক ক্লাসের শিশুরা দিয়েছে, তাদের কাছে যা আছে তাই দিয়ে তারা সাহায্য করেছে। আমাদের স্কুলের টিচার এবং আমাদের প্রত্যেকজন শিক্ষার্থী এবং সবাই দিয়েছে এখানে। আমরা ঈদে তাদের উপহার দেওয়ার জন্য আমরা বিভিন্ন ক্লাস থেকেই টাকা কালেক্ট করি। টাকা কালেক্ট করে টাকা দিয়ে আমরা জামা কাপড় কিনে তারপর তাদের ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দেই 10 টাকার বিনিময়ে, যাতে তাদের মুখে হাসি মুখটা দেখতে পারি। স্বপ্নের দোকানে আমরা সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের 10 টাকার বিনিময়ে ঈদ বস্ত্র কেনার আনন্দ দিচ্ছি। আমাদের স্কুলের সকল শিক্ষার্থীরা তার সাধ্যমতো টাকা দিয়ে আমরা ফান্ড গঠন করে এই টাকাটি দিয়ে আমরা কাপড় কিনে তাদের ঈদ বস্ত্র কেনার আনন্দ দিচ্ছি। আমাদের এই আয়োজনটা সাধারণত আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। সেই অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ বা প্রাপ্ত পুরস্কার তারই একটা অংশ আমরা আমাদের ওয়েলফেয়ার ক্লাবে নিয়ে থাকি। আসলে বাচ্চাদের দিতে পারে আমাদের অনেক ভালো লাগছে, কেননা আমরা জানি ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ। তো আমরা চাচ্ছি আমাদের ত্যাগ করেই আমরা আমাদের আনন্দটা পেতে অন্য একটা বাচ্চা বা অন্য একটা শিশুর মুখে হাসি ফুটলেই হয়তো বা আমাদের ঈদটা পরিপূর্ণতা পাবে। এই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জানান, আগামী প্রজন্মের শুধুমাত্র শিক্ষা ও কর্মক্ষেত্রে সফল হলেই চলবে না, তাদেরকে মানবিক হতে হবে। শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরি করতে এই ক্লাব গঠন করা হয়েছে। এবছর আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের সদস্যরা এবং অন্যান্য স্কুলের সকল স্টুডেন্টের কাছ থেকে ওই ডোনেশন নিয়ে তারা বিভিন্ন ছিন্নমূল পথশিশুদের জন্য ঈদের উপহার হিসেবে তারা নিয়ে হাজির হয়েছে। তারা প্রায় 500 শিক্ষার্থীকে 10 টাকার বিনিময়ে তারা এখানে ঈদের পোশাক তাদের মধ্যে দিবে। আসলে এটার মধ্যে যেন কোনো দানের ফিলিংস না আসে, তারা দান পাচ্ছে এটা যেন মনে না হয়, তার জন্য এটা একটা শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে 10 টাকা। অর্থাৎ একটা স্টুডেন্ট আসবে, সে কিভাবে ক্রয় করছে, মানে একটা জিনিস ক্রয় করলে যে অনুভূতিটা পাওয়ার দরকার সেটা তারা এখান থেকে পাবে। এবছর আমরা প্রায় আমাদের ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের যারা মেম্বার তাদের উদ্যোগে 500 শিক্ষার্থীকে তারা ঈদের জামা দিচ্ছে। শিক্ষার্থীদের এমন উদারতা দেখে সহযোগিতার হাত বাড়িয়েছেন অভিভাবক ও কলেজের শিক্ষকরা। সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। রহস্যময় এক পাহাড়, যে পাহাড় নিয়ে কৌতূহলের শেষ নেই। অদৃশ্য শক্তির এই পাহাড়ের নাম ওয়াদি আলী জিন, অর্থাৎ জিনের পাহাড়, যেখানে অদৃশ্য শক্তি সবকিছুকেই টানে উপরের দিকে। কাল্পনিক কিংবা রূপকথা নয়, একেবারেই সত্যি ঘটনা। তেল খরচের বালাই নেই, নিউট্রালে থাকলে গাড়ি চলতে থাকে ঢালের বিপরীতে। সৌদি আরবের মদিনা থেকে পৃথিবীর রহস্যময় এবং অলৌকিক পাহাড়ের কথা জেনে আসি এবার। সৌদি আরবের মদিনা শহর থেকে প্রায় 45 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান এই জিন পাহাড়ের, যেখানে ঘটে পৃথিবীর অবাক করা ঘটনা। অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় কয়েক টন ওজনের গাড়িকেও, যার গতি থাকে ঘন্টায় 140 কিলোমিটার। এমনকি উল্টো দিকে থাকা গাড়িও চলতে থাকে অদৃশ্য শক্তির জোরে, যে কারণে এই পাহাড় নিয়েও চালু রয়েছে নানান মিথ। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা কৌতূহল থেকে পানি ভর্তি বোতল কিংবা পানি ঢেলে দিলেও সেটি ঢালুর দিকে না গড়িয়ে চলতে থাকে বিপরীতে উঁচুর দিকেই। গাড়ি স্টার্টে থাকে, কিন্তু ওই অ্যাক্সিলেটার দিতে হয় না। আপনার উঁচুর দিকে মসজিদ নববীর দিকে 120-30 কিলোমিটার বেগে টেনে নিয়ে যায়। আপনি পানি দিবেন, পানি দিলে তো পানি নিচে আসার কথা, কিন্তু ওই পানিগুলো আপনার উপরে চলে যায়। জিন এবং মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আসলে জিন জাতি বলতে কিছু আছে, এটা আসলে এই জিন পাহাড়ের এখানে আসার পরে মনে হয়েছে। দুনিয়া জোড়া জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রসারের পরেও আজও অজানা বিস্ময় সৃষ্টি করা অদৃশ্য এই পাহাড়ের
অপার রহস্য। এখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে রয়েছে অপার বিষয়, যেমন বছরের পর বছর ধরে প্রায় ঝুলন্ত রয়েছে দৈত্যাকৃতির এসব পাথরখণ্ড। 2010 সালের ঘটনা। ওয়াদি আল বাইজায় মহাসড়ক তৈরির সময় রোলারের মতো ভারী নির্মাণ সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে মদিনা শহরের দিকে অদৃশ্য শক্তি টেনে নিলে প্রচণ্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন শ্রমিকরা। 200 কিলোমিটার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও মাত্র 40 কিলোমিটার না যেতেই বন্ধ করে দেওয়া হয় সড়কের নির্মাণ কাজ। মাঝে কর্তৃপক্ষ সড়কটিতে যাতায়াত নিষিদ্ধ করলেও পরে দর্শনার্থীদের জন্য আবার খুলে দেওয়া হলে জিন পাহাড় ঘিরে এলাকাটি পরিণত হয় পর্যটন স্পটে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, মদিনা, সৌদি আরব। কত রকম রেকর্ডের খবরই তো আমরা দেখিয়ে থাকি, এবারে এক অন্যরকম রেকর্ডের খবর দেখাবো। অন্যরকম এক রেকর্ড গড়ল লুকাস হেম্পকে। 1 ঘন্টায় সব মিলিয়ে 3206টি পুশ আপ দিয়েছেন তিনি। সেই হিসেবে প্রতি মিনিটে 53টি করে পুশ আপ দিয়েছেন তিনি। আর এর মাধ্যমে 1 ঘন্টায় সবচেয়ে বেশি পুশ আপ দেওয়ার রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন লুকাস। এক অন্যরকম রেকর্ড করল লুকাস হেম্পকে। 1 ঘন্টায় সব মিলিয়ে 3206টি পুশ আপ দিয়েছেন তিনি। সেই হিসেবে প্রতি মিনিটে 53টি করে পুশ আপ দিয়েছেন। আর এর মাধ্যমে 1 ঘন্টায় সবচেয়ে বেশি পুশ আপ দেওয়ার রেকর্ডটিও নিজের দখলে করে নিয়েছেন লুকাস। লুকাস হেম্পকে অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি স্থানীয় জিমে এই বিশ্ব রেকর্ড করেন। এ নিয়ে বিগত 3 বছরের মধ্যে চতুর্থবারের মতো এই রেকর্ড ভাঙা হলো। পুশ আপের নিয়ম পূরণ না করায় লুকাস হেম্পকের 34টি পুশ আপ বাতিল করা হয়। তারপরেও তার হিসেবের খাতায় 3206টি পুশ আপ রয়ে যায়। এর আগে 1 ঘন্টায় সর্বোচ্চ পুশ আপ দেওয়ার রেকর্ডটি ছিল ড্যানিয়েল স্ক্যালির দখলে। এতগুলো পুশ আপ দেওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা অর্জনে প্রায় 3 বছর সময় লেগেছে লুকাসের। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। বিকাশে